আজকে আপনাদের সাথে এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। গ্রামে কিন্তু সব সময় একদম টাটকা ফ্রেশ তাজা শাকসবজি পাওয়া যায়। গ্রামের শাকসবজি ফলমূলে কিন্তু এতটা ফরমালিন থাকে না শহরে যেমন থাকে। তো গ্রামের মানুষরা কিন্তু এর জন্য অসুস্থ কম হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আমাদের বাড়িতে 2-3টা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিল আমার শাশুড়ি মা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের গাছগুলো হয়েছে, পাতাগুলো এত সুন্দর হয়েছে। কিছুদিন পর দেখা যাবে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আর ননদ চিংড়ি মাছ পাঠিয়েছিল, একদম নদীর টাটকা। তাই ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ার ডগা দিয়ে তরকারি রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন, আর যারা না খাইছেন তাদের জন্য আজকের এই রেসিপি। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে সবগুলো ডগা কেটে দিয়েছে, সাথে কতগুলো পাতাও কেটে দিয়েছে। আমরা কিন্তু এই মিষ্টি কুমড়ার শাক ভাজি করেও খাই, তবে আমার শ্বশুর বাড়িতে আমি বেশি খেতে দেখি না এরকম ভাজি করে খেতে। তারা চিংড়ি মাছ দিয়ে বেশি খায়, কিন্তু আমার বাবার বাড়িতে আমরা ভাজি করেও খাই। তো মিষ্টি কুমড়ার শাকগুলো আমি এখন এই যে বেছে নিব, হাতে হাতে সবাই আমরা শাকগুলো বেছে নিতেছি। চিংড়ি মাছ দিয়ে এই শাকগুলো রান্না করলে কিন্তু শাকের যে ডগা এটা খেতে আসলে বেশি ভালো লাগে। আর আমরা একদমই কড়া কড়া যে ডগা সেগুলো নিয়ে আসছি, আর কড়া কড়া পাতা, বাত্তি পাতা একদমই নেই। কারণ বাত্তি পাতা খেতে তরকারি খেতে এত ভালো লাগবে না, এই কারণে কড়াগুলো নিয়েছি যাতে করে অল্প সময়ে গলে যায় আর খেতেও ভালো লাগে। তো দেখেন আমি শাকগুলো কিভাবে বেছে নিচ্ছি। তো শাকের যে সাইডে এরকম এই যে লম্বা লম্বা থাকে এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম। আর এখন এইভাবে টান দিয়ে সামনে আর পিছন থেকে যে রগগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। তারপরে শাকটাকে হাত দিয়ে ডলা দিয়ে নিলাম। এর ভেতরে ধার ধার থাকে, কিন্তু ডলা দিলে সে ধারটা চলে যায়। তারপরে খুব সুন্দর করে হাত দিয়ে ছিঁড়ে নিলাম, যেভাবে আপনারা লাউ পাতা ছিঁড়েন আর কি, সেভাবেই ছিঁড়ে নিলাম। ধার ধার থাকার কারণে শাকটা ডলা দিলে সে ধার ভাবটা চলে যায়, ধুতে গেলেও কাটা কাটা বিধে না। এই কারণে আমরা এভাবেই প্রথমে ডলা দেই, তারপরে শাকটাকে ছিঁড়ে নিই। তো কথা বলতে বলতে কিন্তু আমার শাকগুলো সব বাছা শেষ। এখন এই শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে কিন্তু যে কোনো মাছ দিয়েও, মানে বড় মাছ দিয়ে রান্না করলেও খেতে খারাপ লাগে না, তবে বিশেষ করে যদি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেন তাহলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি শাকগুলো সব অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। শাকগুলোকে ধুয়ে আমি কিন্তু জালির মধ্যে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি 2-3টা আলু কেটে নিয়েছি শাকের জন্য। খালি শাক রান্না করব না, সাথে 2টা আলু দেব। আপনারা চাইলে খালি শাকও রান্না করতে পারেন। আর যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব নদীর একদম তাজা, সেই চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এদিক দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেরকম তরকারিতে খান, কেউ কম খায় কেউ বেশি খায়। তো আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো যে পর্যন্ত লাল না হয়। এই পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন। তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজতে ভাজতে এই যে লাল হয়ে গেছে। এখন আমি কিন্তু মশলা অ্যাড করে দিব। তো এখন দিয়ে দিব অল্প পরিমাণ আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করা। আর যেহেতু আজকে আমি শাক রান্না করছি, চিংড়ি মাছ বেশি পরিমাণে দিব না, বেশি পরিমাণে দিলে কিন্তু আদার যে গন্ধ সেটা চলে আসে, তরকারি খেতে একদমই ভালো লাগে না। আর এদিক দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আদাটা ভাজা ভাজা করে নিলাম, যাতে আদার কাঁচা স্মেলটা না আসে। আর এখন দিয়ে দিলাম একটু পানি, মশলা দিব এখন। তো পানিটা দেওয়ার পরে এখন যে শুকনো উপকরণ মশলা আছে সব দিয়ে দিব। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম কতগুলো হলুদের গুঁড়ো। এবার দিব মরিচের গুঁড়া। এই শাক রান্নার খেতে মিষ্টি কুমড়া শাক, লাউ শাক যাই বলেন না কেন, শাক যদি আপনি মাছ দিয়ে রান্না করেন তখন কিন্তু মশলাটা একটু পরিমাণে বেশিই দিবেন। কেননা শাকে কিন্তু মশলা বেশি লাগে, কম মশলা দিলে খেতে ভালো লাগে না, আর কালারটা সাদা সাদাই থাকে। মশলা বেশি দিলে শাকটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যে পর্যন্ত মশলাটা কষানো না হয় সেই পর্যন্তই কষিয়ে নেব। তো দেখেন আমার কিন্তু তেলটা উপরে চলে আসছে, তার মানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যখন কষানো হয়ে যাবে তেলটা কিন্তু উপরের দিকে চলে আসে। আর এখানে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি এই মশলার সাথে কয়েক মিনিট কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম যে আলুগুলো কেটে ধুয়ে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে আমি প্রথমে আগে কষিয়ে নেব 5-6 মিনিট। কেননা
আলু হতে সময় লাগে, শাক হতে কিন্তু এতটা সময় লাগবে না। আর এই শাকগুলো আমি আজকে সবুজ সবুজই রান্না করব, বেশিক্ষণ জাল দিব না। তো আলুগুলো আমি এখন ঢেকে দিলাম। 5-6 মিনিট হচ্ছে আলুগুলোকে আমি কষিয়ে নিলাম আগে, যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না করার ক্ষেত্রে কিন্তু আলুটা হতে একটু সময় লাগে। তো একসাথে দিবেন না, আলুটা এরকম কিছুক্ষণ কষিয়ে তারপরে ওই সবজিটা দিবেন, তাহলে কিন্তু আলুটা ওই সবজির সাথেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, কোনো কিছু গলবেও না আর আলুটাও কাঁচা থাকবে না। আর এখন কিন্তু আমি এখানে হচ্ছে যে শাকগুলো ধুয়ে বেছে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঢাকা। এখন কোনো নাড়াচাড়া দিব না, কেননা একদম হচ্ছে পাতিলাটা আমার ভরে গেছে, নাড়া দেওয়ার মতো উপায় নেই। তো এই কারণে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। শাকগুলো যখন কমে আসবে তখন আমি নাড়াচাড়া দিয়ে দিব। তো চলে আসলাম কিছুক্ষণ পর। এখন কিন্তু দেখেন শাকটা অনেকাংশে কমে আসছে, আরও কমে যাবে। তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিতেছি। তো দেখেন শাকগুলো কতটুকু হয়ে গেছে, আর এখন কিন্তু আলুগুলোই বেশি দেখা যাচ্ছে। আলু কিন্তু এত দিয়েছিলাম না, কিন্তু শাকটা যখন কমে গেছে তখন কিন্তু আলুটাই দেখা যাচ্ছে। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। শাকটা কিন্তু সবুজ সবুজই রয়েছে। মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু সবুজ সবুজই থাকে। তো বেশি ঢাকা দিয়ে রান্না করবেন না, কষানোর পরে খুব অল্প ঢাকা দিয়ে রান্না করবেন। তো দেখেন আমি হচ্ছে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে হচ্ছে বেশি সোড়া রাখবো না, কিন্তু সোড়া রাখবো খুবই কম, বেশি না। এই কারণে ওই হিসেবে পানিটা আমি দিয়ে দিয়েছি। আর পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি পানি দিবেন না। পানি শুকাতে গেলে দেখবেন যে আপনার এই শাকটা অনেকক্ষণ জাল দিতে হবে। অনেকক্ষণ জাল দিলে হবে কি শাকটা চোকা হয়ে আসবে, আর তরকারির যে কালার বা মজা কিছুই আর থাকবে না। এই কারণে অল্প পানি দিয়েই এই শাকটা সবসময় রান্নার চেষ্টা করবেন। দেখবেন তরকারির কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর থাকছে আর খেতেও ভালো লাগছে। তো আমার তরকারি কিন্তু দেখেন সোড়া কিন্তু অনেকাংশে কমে আসছে, তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে সোড়া আরও শুকাইতেও পারেন, আরও রাখতেও পারেন। তবে আজকে আমরা এইভাবেই তরকারিটা খাবো, এই কারণে হচ্ছে একটু ঝোল ঝোল রেখে দিলাম। তো এখন হচ্ছে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। আমার বাটিটা বোধহয় একটু ছোটই হয়ে গেছে, যাই হোক আমি বুঝতে পারিনি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এইভাবে এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খান তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা কখনো এভাবে রান্না করে খানই নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, না হলে কিন্তু এই রেসিপির টেস্ট কখনোই বুঝতে পারবেন না। খুবই মজাদার আর দুর্দান্ত একটি রেসিপি, না খাইলে কিন্তু মিস করবেন। জাস্ট তরকারির চেহারাটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার, আর দেখতে এতটাই লোভনীয় লাগছে। ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার এবং ফলো করে আমার পাশেই থেকে যাবেন। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।